তোমার মাঝে থেকে তালি হবে। ভালো আছেন সবাই? নোয়াখালীর মানুষ ভালো আছে? আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক মত বিনিময় সভা ও কমিটি গঠনের যে প্রস্তুতি সভা, এই সভায় উপস্থিত নোয়াখালী জেলার সকল উপজেলা থেকে আগত প্রতিনিধিবৃন্দকে জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা সকলে এসেছেন। আজকের এটা নোয়াখালী অঞ্চলের জন্য, বাংলাদেশের জন্য একটি ইতিহাসের অংশ। আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে এনসিপি যে নেতৃত্বের ধারা প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, আগামীর বাংলাদেশে এনসিপি যে নতুন রাজনীতির সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে, তার প্রথম শুরু মাত্র এখান থেকে। আজকের এই শুরুতে যারা এখানে অংশগ্রহণ করছেন তারা প্রত্যেকেই দুঃসাহসী, প্রত্যেকেই এক একজন বিপ্লবী। কারণ আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সকলেই স্রোতের প্রতিকূলে একটি রাজনৈতিক দলে যোগ দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে। সকলে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য এখানে উপস্থিত হয়েছেন। এখানে যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকেই বুঝেন আমরা এমন একটি লড়াই করছি যে লড়াই জুলাই গণঅভ্যুত্থানের চাইতেও কঠিন লড়াই। আমাদের এই লড়াই জুলাইয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে মাত্র। জুলাইয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম এই বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন করা হবে। আমরা স্বপ্ন দেখেছিলাম এই বাংলাদেশের সকল ইস্টাবলিশমেন্ট, পচে গলে যাওয়া রাজনৈতিক ব্যবস্থা, পচে গলে যাওয়া প্রশাসনিক ব্যবস্থা, পচে গলে যাওয়া আইনি কাঠামো, সবগুলোকে ভেঙে চুরে আমরা নতুন ভাবে গড়ে তুলব। সেই স্বপ্ন দেখেছিলাম, এদেশের মানুষও স্বপ্ন দেখেছিল এদেশের আপামর জনতা। কিন্তু 5ই আগস্টের পর থেকে আমাদের স্বপ্ন ভঙ্গ হওয়া শুরু করেছে। আমরা দেখেছি পূর্ণ রাজনৈতিক ব্যবস্থা, পূর্ণ প্রশাসনিক ব্যবস্থা, পূর্ণ আইনি কাঠামো, পূর্ণ পররাষ্ট্রনীতি, পূর্ণ বাণিজ্য নীতি প্রতিষ্ঠা করে রাখার জন্য এদেশের একদল সুবিধাভোগী তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি যখন আমাদের দেশের যে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে, আমাদের মিলিটারিকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে, সার্বভৌমত্বকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে, সার্বভৌমত্বের জন্য যেই সেনাবাহিনী, যে সশস্ত্র বাহিনী ভূমিকা রাখবে তাদেরকে শক্তিশালী করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন দেখা যাচ্ছে একটি গোষ্ঠী তার বিরুদ্ধে নেমেছে। আমরা দেখছি দীর্ঘ সময় ধরে ভারত থেকেই তাদের পূর্ণ অস্ত্র, ছিন্ন ছিন্ন অস্ত্র বাংলাদেশ বিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়ে এসেছে। আমরা দেখেছি শেখ হাসিনার আমলে এই বাংলাদেশ যে ভারত আমাদেরকে বারবার চোখ রাঙানি দিচ্ছে, আমাদের দেশকে হুমকির মুখে ফেলার জন্য চোখ রাঙানি দিচ্ছে, সেই ভারত থেকে অস্ত্র কেনা হয়েছে, সেই ভারত থেকে আমাদের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দিতে বাধ্য করা হয়েছে। এমনকি তাদের পূর্ণ ট্যাঙ্ক, পূর্ণ তাদের হেলিকপ্টার, এগুলা বাংলাদেশের কাছে যেগুলা তারা ব্যবহার করতে পারছে না, সেগুলা বাংলাদেশের কাছে তারা জোরপূর্বক বিক্রি করত। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এসে সেই সশস্ত্র বাহিনীকে নতুনভাবে গড়ে তোলার জন্য ভারতের সাথে চুক্তি হওয়া 21 বিলিয়ন অস্ত্র কেনার উপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং অস্ত্র কেনার চুক্তি বাতিল করে দিয়েছে। নেতৃত্বে বাতিল করা হয়েছে ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে। তারপর থেকে দেখা গিয়েছে একটা গোষ্ঠীর গায়ে জ্বালা পড়া শুরু হয়েছে। তারা বুঝাতে চাচ্ছে যে ভারত থেকে অস্ত্র না কিনলে বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যাবে। তারা মনে করছে বাংলাদেশের মানুষ এখনো বুকার স্বর্গে বসবাস করছে। আমাদের লড়াই হলে ভারতের সাথে হবে। ভারত আমাদেরকে চোখ রাগানি দিচ্ছে। আমরা অস্ত্র যদি ভারত থেকে কিনি তাহলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কখনো সেই লড়াইটা করতে পারবে না। আজকে রাজনৈতিক বিভিন্ন দল এবং মিলিটারি শক্তি সহ প্রত্যেকে আজ ঐক্যবদ্ধ দিল্লির সেই দাসত্ব নাকি খোপ দিয়ে মেরে নেওয়ার জন্য। সাইড পাওয়ারটেক সহ দীর্ঘ সময় ধরে আমাদের সমুদ্র বন্দর দখল করে রেখেছে আওয়ামী এক ফ্যাসিবাদী শক্তি, যারা দীর্ঘ সময় ধরে আমাদের একমাত্র সব থেকে বেশি যেখান থেকে আমাদের মাল আমদানি রপ্তানি হয় যে বন্দর দিয়ে, সেই চট্টগ্রাম বন্দরের 1/4 তারা দখল করে রেখেছে। এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। যখন আমরা বলছি আমাদের বন্দর ব্যবস্থাপনার আধুনিকতা দরকার, যখন আমরা বলছি আমাদের বন্দর ব্যবস্থাপনার জন্য
দুর্নীতি দরকার। আমরা বলছি যে এমন একটি কোম্পানিকে নিয়োগ দেওয়া হোক, যখন সরকার বলছে যে এমন একটি কোম্পানির মাধ্যমে আমরা আমাদের বন্দর ব্যবস্থাপনা করব, যার ফলে বিশ্বের শ্রেষ্ঠ সমুদ্র বন্দরে রূপান্তরিত হবে আমাদের চট্টগ্রাম বন্দর। কিন্তু দেখা যাচ্ছে তারপরে তাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়েছে। ভুলে গেছে ট্রেড পাওয়ার টেকের ইতিহাস, তারা কি ভুলে গেছে দেশ থেকে হাজার হাজার টাকা লুটপাটের ইতিহাস, তারা কি ভুলে গেছে যে চট্টগ্রাম বন্দরের 1/4 দখল করে রাখার ইতিহাস। তারা আসলে তাদেরকে সুবিধা দিতে চাচ্ছে, আমরা সেটা প্রশ্ন রেখে গেলাম। আমরা দেখছি বাংলাদেশের যেখানে সবথেকে বেশি দুর্নীতি হয়, এনবিআর থেকে প্রতি বছর লক্ষ টাকা পাচার হয়। এনবিআর এর মাধ্যমে যে বাংলাদেশের সবথেকে দুর্নীতিগ্রস্ত সেক্টর এনবিআর, সে এনবিআর সংস্কারে সরকার উদ্যোগ নিয়েছে। সরকার বলছে কর আরোপ করবে একটি সংস্থা, কর আদায় করবে আরেকটি সংস্থা, কিন্তু আবার গায়ে জ্বালা পড়া শুরু হয়েছে। তাদের চিন্তা এনবিআর এর সেই চুরি, সেই টাকা পাচারের অধিকার তারা আবার আগের মতোই রাখতে চায়। তাহলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রিজভী, শহীদ রিটন সহ, শহীদ আবু সাঈদ মুক্ত সহ তারা সকলে কেন জীবন দিল? এখানে বসা শত আহত কেন জীবন দিল? তাদের সবচাইতে বড় চিন্তা বাংলাদেশের সেই দীর্ঘস্থায়ী আমলাতন্ত্র, দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র টিকিয়ে রাখা। আপনারা দেখছেন সচিবালয়ে যে যা শুরু হয়েছে, আমাদের বাংলাদেশের মন্ত্রীরাও অপরাধ করলে জেলে যেতে হয়, মন্ত্রিত্ব চলে যায়, এমপিরা অপরাধ করলে এমপিত্ব চলে যায়, এরকম আইন আছে। কিন্তু সচিব আমলারা কোনো অপরাধ করলে, দুর্নীতি করলে, অন্যায় করলে তাদের চাকরি যায় না, তাদের শুধু বদলি হয়। সরকার যখন তাদের এই দুর্নীতির বিরুদ্ধে কঠিন অবস্থান নেওয়ার ক্ষেত্রে সরকার যখন উদ্যোগ নিচ্ছে যে যেই আমলারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিবে, দুর্নীতির পক্ষে অবস্থান নিবে এবং দেশের প্রশাসনিক কাঠামোর বিরুদ্ধে অবস্থান নিবে, তাদেরকে সরকার প্রমাণিত হলে চাকরিচ্যুত করতে পারবে। তখন তারা বলছে এটা নাকি কালো আইন। তারা আসলে দুর্নীতি করার অধিকার চাচ্ছে, দুর্নীতি করার স্বাধীনতা চাচ্ছে। আমি জাস্ট এই উদাহরণগুলো দিলাম এই কথা বলার জন্য। আসলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় পূর্ণ সেই বন্দোবস্ত, ফ্যাসিবাদী বন্দোবস্ত টিকে রাখার জন্য গণতন্ত্রের মুখোশ পরা রাজনৈতিক দলগুলো অবস্থান নিচ্ছে। আমরা ক্লিয়ারলি বলছি, আমরা আজকে এখানে সেই নতুন ভাবে লড়াই করার জন্য একত্রিত হয়েছি, আমরা নতুন স্বপ্নের জন্য একত্রিত হয়েছি। আমাদেরকে মিডিয়া এস্টাবলিশমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে বিতর্কিত করতে পারেন, রাজনৈতিক এস্টাবলিশমেন্টের মাধ্যমে আমাদেরকে বিতর্কিত করতে পারেন, কারণ আপনাদের শক্তি আছে, আপনাদের মিডিয়া আছে, আপনাদের শত শত হাজার হাজার রাজনৈতিক কর্মী আছে। কিন্তু আমাদের আছে দেশের সাধারণ জনগণ এবং আমাদের সদিচ্ছা। যতই চেষ্টা করেন, মনে রাখবেন যুগ জামানা পাল্টে দেওয়ার জন্য হাজার জন, লক্ষ জনের প্রয়োজন নয়, 1-2 জন তরুণী যথেষ্ট। তরুণদের হাত ধরে আপনারা যতই চেষ্টা করেন, যতভাবে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেন, যতভাবে এনসিপি কে বিতর্কিত করার চেষ্টা করেন, এনসিপি ঘুরে দাঁড়াবেই। যখন তারা দেখেছে এনসিপি বিভাগীয় চপরে যাবে, জেলা চপরে যাবে, মানুষের কাছে যাবে, তখন তারা একজন করে এনসিপির নেতা কর্মীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। তারা হাসনাত আব্দুল্লাহকে বিতর্কিত করার চেষ্টা করেছে, সে নাকি নারী বিরোধী। তারা আসিফ মাহমুদকে, যে বাংলাদেশের অভ্যুত্থানের শক্তি হিসেবে আসিফ মাহমুদ যিনি হচ্ছেন আমাদের সরকারে আছেন, তার মন্ত্রণালয়ের দুর্নীতি খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু আওয়ামী লীগের 16 বছরের দুর্নীতি তারা খুঁজছে না। আমরা দেখছি দুদক হয়েছে, কিন্তু দুদককে আমরা দেখি নাই আওয়ামী লীগের 16 বছরের এমপি মন্ত্রীদের বাসা তল্লাশি করতে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট তল্লাশি করতে, তাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট স্থগিত করতে। আমরা দেখছি কিভাবে এই সরকারের যে উপদেষ্টাগণ অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে ভূমিকা রেখেছে, তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। এই ব্যাপারে এদেশের মানুষকে সচেতন থাকতে হবে, এদেশের মানুষকে সচেতন থাকতে হবে। যেভাবে আমাদের অভ্যুত্থানের নেতৃবৃন্দ, সেই নাহিদ ইসলাম থেকে শুরু করে যারাই আমাদের অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদেরকে বিতর্কিত করার জন্য মিডিয়া যে রকম ব্যবহৃত হচ্ছে, তার বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। আপনাদের জানার কথা নাহিদ ইসলামের পিএস কোথায় কার জন্য সুপারিশ করেছিল চাকরির জন্য, সেটা মিডিয়াতে পলাও করে প্রচার হয়, কিন্তু অমুক নেতা তমুক নেতা তারা যে সুপারিশ করছে সেটা কোনো প্রচার হয় না। আমরা মিডিয়াতে দেখেছি আসিফ মাহমুদ তার মন্ত্রণালয়ে কারা দুর্নীতি করেছে, মানুষের কাছ থেকে অভিযোগ গ্রহণ করেছেন। এলজিডি মন্ত্রণালয়, পর মন্ত্রণালয়, সেখানে কি পরিমাণ দুর্নীতি হয়েছে সেই ব্যাপারে মানুষজন গত 16 বছরের অভিযোগ দিয়েছে।
দেখেছেন, সেখানে আসিফ মাহমুদের ছবির পাশে বসিয়ে সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় এলজিআরডি মন্ত্রণালয়, মনে হয় যেন আসিফ মাহমুদ দুর্নীতি করেছে। অথচ আসিফ মাহমুদের পোস্টকে কপি করে তারা সেই নিউজ করে। এভাবে মূলত মিডিয়ার চেষ্টা করে যাচ্ছে আমাদের অভ্যুত্থানের যত নেতৃবৃন্দ আছে, যারা সরকার আছে কিংবা যারা রাজনৈতিক দলে আছে, তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে যাচ্ছে, রাজনৈতিক দলগুলো বিতর্কিত করার। এলাকায় এলাকায় থানাবাজি দখলদারিত্বের বিরুদ্ধে যারাই অবস্থান নিচ্ছে তাদেরকে বিতর্কিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। দেখা যাচ্ছে যারা এটার বিরুদ্ধে কথা বলে, যারা আওয়ামী লীগকে অ্যারেস্টের পক্ষে কথা বলে, তাদেরকে গ্রেপ্তারের পক্ষে কথা বলে, যারাই জুলাইয়ের বিচারের পক্ষে কথা বলে, আন্দোলন করে, সংগ্রাম করে, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন শুরু করে। এর মধ্য দিয়ে তারা জুলাইকে হারিয়ে দিতে চায়, কিন্তু এই জুলাই যে হারবে না সেটা তারা জানে না। তারা ভুলে গিয়েছে 47 আমরা ব্রিটিশদের থেকে মুক্তি নিয়েছি, 71 আমরা পাকিস্তানি ব্রিটিশদের কাছে, 47 ব্রিটিশদের কাছ থেকে আমরা মুক্তি পেয়েছি, ব্রিটিশদের কাছে আর আমরা ফিরে যাই নাই। 71 আমরা পাকিস্তানিদের কাছে মুক্তি নিয়েছি, মুক্তি পেয়েছি লড়াইয়ের মাধ্যমে, আমরা পাকিস্তানিদের কাছে আর ফিরে যাই নাই। 24 এসে আমরা ভারতের বিরুদ্ধে লড়াই করে আমরা মুক্তি পেয়েছি, আমরা সেই ভারতের কাছে আর ফিরে যাব না। যারা এখনো দুঃস্বপ্ন দেখছে এদেশের মানুষ আবার ভারতের সেই দাসত্বে আবদ্ধ হবে, তারা সেই দুঃস্বপ্ন, বলছি আপনারা এই দুঃস্বপ্ন আর দেখবেন না। এই তরুণ প্রজন্ম সেই দুঃস্বপ্নকে আপনাদেরকে প্রতিহত করে সেই দুঃস্বপ্ন আর দেখার সুযোগ দেবে না। লড়াই চলছে, লড়াই চলবে। এই নোয়াখালীতেই আমাদের জাতীয় নাগরিক পার্টি যে নতুন রাজনৈতিক স্বপ্ন দেখছে, সেই স্বপ্নের বীজ এই নোয়াখালী থেকে উত্থিত হবে ইনশাআল্লাহ। এই নোয়াখালীতে আমরা এই বীজ রোপণ করে যাচ্ছি আজকে। আগামী 1 বছর পরে এই জায়গায় আমরা লাখো মানুষের দল নিয়ে সমাবেশ করে থাকবো ইনশাআল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ এই নোয়াখালীর মাটি শহীদ রিজভির মাটি, এই নোয়াখালীর মাটি শহীদ রিটনের মাটি, এই নোয়াখালীর মাটি 39 জন শহীদের মাটি। এই 39 জন শহীদের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, নোয়াখালীর মাটিকে এনসিপির ঘাঁটি হিসাবে রূপান্তর করবো ইনশাআল্লাহ। এবং এই এনসিপির মধ্য দিয়েই, এনসিপির হাত ধরেই নোয়াখালীতে যত চাঁদাবাজি, যত দখল দায়িত্ব রয়েছে সবকিছু মুক্ত হবে ইনশাআল্লাহ। আমরা আজকেও স্বল্প সংখ্যক দিয়ে শুরু করলাম, ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে, রাজপথে দেখা হবে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে দেখা হবে, প্রতিটি উপজেলায় দেখা হবে একসাথে ইনশাআল্লাহ। আমি আল্লাহ মাসুদ কথা দিয়ে যাচ্ছি, আজকের পর থেকে ইনশাআল্লাহ নোয়াখালীতেই আমরা এনসিপিকে শক্তিশালী করার জন্য আমি সহ কাজ করে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে ধন্যবাদ জানাচ্ছি কাজী তানভীর ভাই সহ এখানে যারা আমাদের এখানে আজকের এই প্রোগ্রাম আয়োজনে ভূমিকা রয়েছেন, তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই যে নেতৃবৃন্দ আমাদের এই নোয়াখালী এনসিপিকে শক্তিশালী করার জন্য কাজ করে যাবে, তাদের প্রত্যেকের সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ নোয়াখালী এনসিপিকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।